একটি বছর মানে কি কেবল ৩৬৫টি দিন? নিউজ 24 এর কাছে একটি বছর মানে কিন্তু অনেক অনেক ইচ্ছে, সম্ভাবনা এবং আকাঙ্ক্ষার জায়গা। দর্শক, ২৮ জুলাই নিউজ 24 পার করতে যাচ্ছে এর সেই আকাঙ্ক্ষিত একটি বছর। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোকা বাক্সের আড্ডাখানা। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজ, আর আজকে স্টুডিওতে যে অতিথিরা উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের এপাশ থেকে আছেন চয়নিকা চৌধুরী, আছেন রোকেয়া প্রাচী, আছেন মিসবাউর রহমান সুমন। তাদের কাউকে আসলে পরিচয় করে দিতে হবে না, তারা স্ব ক্ষেত্রে এমনিতেই প্রতিষ্ঠিত একজন মানুষ। দর্শক, চলে যাচ্ছি তাদের কাছে। নিউজ 24-এ 1 বছর পূর্তি উপলক্ষে তাদের অনুভূতি এবং শুভেচ্ছাটা আমরা জেনে নেই। নিউজ 24-কে শুভেচ্ছা জানাই। নিউজ 24-এর সকল দর্শক এবং যারা এই 1 বছর ব্যাপী নিউজ 24-কে দর্শকের কাছে পৌঁছে দিয়েছে, অর্থাৎ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। অবশ্যই নিউজ 24 দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে, তার কারণেই ভালো অনুষ্ঠান নির্মাণ করলে দর্শকরা দেখতে চায় এবং জনপ্রিয়তা পাওয়া সম্ভব এবং দর্শকদের ভালোবাসাটা পেয়ে যায় সেই টেলিভিশন চ্যানেল যদি সেই কাজটি করে। নিউজ 24 সেটি করতে পেরেছে। নিউজ 24-কে শুভেচ্ছা। 1 বছর আসলে অনেক বড় পথ না, কিন্তু অবশ্যই আমি আশা করব যে এই পথ যেন অনেক দীর্ঘ হয়। ধন্যবাদ। নিউজ 24-কে অবশ্যই শুভেচ্ছা এবং শুভ জন্মদিন। নিউজ 24-এর প্রথম টেস্টার ট্রান্সমিশনে যেটা ছিল তখন আমি লাইভে ছিলাম, একটা অন্যরকম একটা ভালো লাগা। আর যত্ন করে কাজ করলে, ভালোবাসা থাকলে সে কাজের মধ্যে সেটার রিফ্লেকশন দেখা যায়। নিউজ 24-এর স্ক্রিনটা খুব সুন্দর এবং এখানে যারা কাজ করেন ক্যামেরার সামনে এবং পিছনে তারা খুব কাজের প্রতি যত্নবান এবং তারা খুব ভালোবেসে কাজটি করেন। অনেক অনেক শুভকামনা। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসাও জানাচ্ছি। আসলে নিউজ 24 1 বছর পার করেছে এবং গণমাধ্যম হিসেবে তারও একটি দায় আছে। আমরা আসলে গল্প করব বা আজকে আমরা কথা বলবো গণমাধ্যমের সেই দায়ের জায়গাটা নিয়ে। তরুণ প্রজন্ম, তরুণ নির্মাতা যারা আছেন, তো তারা আসলে এই দায়বদ্ধতার জায়গাটিতে কিভাবে দেখছেন বা তারা কি ভাবেন এই বিষয়টা নিয়ে, আপনি যদি একটু বলতেন। আগে রোকেয়া বলুক, অনেক ভালো বলতে পারে। আসলে আমি শব্দটা আমি দায় বলতে চাই না। আমি মনে করি যে পুরো গণমাধ্যমের বিষয়ে আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। আমরা যদি মনে করি যে আমি নির্মাতা, টেলিভিশন চ্যানেলের দায় আছে, কিংবা টেলিভিশন চ্যানেল মনে করছে নির্মাতার দায় আছে, কিংবা নির্মাতা মনে করছে শিল্পী কলাকুশলীর দায় আছে, ব্যাপারটা আসলে এর উপর থেকে ওর উপরে এরকম বলের মতো ছুড়ে দেওয়ার কোনো উপায় নেই। এটা আমাদের সবাইকে মিলে, দায় না, এই কাজটা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের সবাইকে করতে হবে এবং এই কাজটা সফল করার জন্য সকলকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। এই যে সবাইকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে কখনো টেলিভিশন চ্যানেল হয়তো একটু অগ্রণী ভূমিকা রাখবে, কখনো নির্মাতারা রাখবে, কখনো অভিনয় শিল্পীরা, মিলেই আসলে কাজটাকে সবাইকে এগিয়ে মিলে নিয়ে করতে যেতে হবে। হবে। আমরা যদি পরস্পরের দোষ খুঁজতে থাকি বা ব্যর্থতাগুলোকে নিয়ে পর্যালোচনা করতে বসি তাহলে সফলতার গল্পটা হারিয়ে যাবে। আমাদের দর্শক, যাদের জন্য গণমাধ্যম, তারা কিন্তু ভাববে যে গণমাধ্যম সফল না, তখন আমাদের দর্শক আমাদের গণমাধ্যমের কাছ থেকে মুখ ফিরিয়ে অন্য জায়গায় চলে যাবে। তা আমার মনে হয় যে এখন সময় এসেছে আমরা পরস্পরের ব্যর্থতার গল্প না করে সফলতাগুলোকে সামনে আনবো। আর যদি কোথাও কোনো সীমাবদ্ধতা থাকে, আমি সীমাবদ্ধতা শব্দটা ব্যবহার করতে ভালোবাসি, সেটাকে আসলে সংশোধন করা সম্ভব এবং সেক্ষেত্রে হাত বাড়িয়ে দিতে হবে সবাইকে। মেজবাউর রহমান সুমন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমাদের জীবন যাপনের প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে আসলে গণমাধ্যম বা টেলিভিশন একটা পার্ট হয়ে গেছে, এখন একটা অংশ হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আপনার কি মত? সেটা তো সবসময় সত্যি। যদি আমি বলি যে আমার কাজের শুরু আজ থেকে প্রায় 10 বছর আগে, তো টেলিভিশনে যখন আমি টেলিভিশন ফিকশন করে আমার শুরু হয়, তো সেটা 2005-06 এর দিকে। তো ওটা শুরু একটা বিশেষ কারণে। আমার কাছে মনে হয় যে এই যে দায়ের কথা বললেন, রোকেয়া প্রাচী যেটা বললেন যে অ্যাকচুয়ালি কোনো দায় থেকে আমি টেলিভিশনে কাজ করতে আসিনি, আমার কোনো দায়বদ্ধতা ছিল না। আমি অ্যাজ এ আর্টিস্ট আমার মনে হয়েছে যে আমি আমার এক্সপ্রেশন বলতে চাই থ্রু এনিথিং, লাইক আমার গান, আমার কবিতা, আমার ফিকশন, যেটাতেই করি। আমি এখন বিজ্ঞাপন বানাচ্ছি, সেখানেও আমার
আমার এক্সপ্রেশন আমি বলে দিই। এখন ওইটা পণ্যের বিজ্ঞাপন, কিন্তু কিভাবে আমি আমার এক্সপ্রেশন বলি সেটা আমি জানি, যে আমি আমার আর্ট ফর্মটাকে কিভাবে ওখানে প্লেস করি। সো ওইখানে আমার রুচি বোধের জায়গাটা ওখানে থাকে। সো আমি যখন ফিকশন বানাতে আসলাম তখন কিন্তু আমি যদি ইন্টারন্যাশনালি আমার ফিল্ম দেখার পার্সপেক্টিভ বলি, তাহলে সেইখান থেকে আমি হয়তো ঋত্বিক ঘটককে, কিংবা সেখান থেকে আমি তারকোভিসকে পছন্দ করা, কিংবা আমি সত্যজিৎকে পছন্দ করি, এই সমস্ত কিছু যেমন তেমনই আমি যখন টেলিভিশন তখন দেখছিলাম, আমি তখন তো আসলে ছোট, ইউনিভার্সিটিতে পড়ি। আতিক ভাইয়ের একটা কাজ আমি টেলিভিশনে ফার্স্ট, আমি ছোটবেলা থেকেই একটা টাইম পর্যন্ত পরে আমি যখন চারুকলায় পড়ি, তখন ওই চারুকলার স্টুডেন্টরা হচ্ছে পুরো রাজধানীটাই চারুকলা মনে করে, কিংবা পুরো দেশটাই চারুকলা। তো আমার চারুকলায় 7 বছর চারুকলা থেকে বেরোনো হয়নি, মানে আমি বাসায় ফিরতাম 12টার দিকে। তো টেলিভিশন দেখা হতো না, ওই 7 বছর আমি টেলিভিশন দেখিনি। তো ওরকম কোনো একটা সময় আমি আতিক ভাইয়ের একটা ফিকশন দেখি, তো দেখে আমার কাছে মনে হয় যে আচ্ছা, টেলিভিশনে যেই টাইপের গল্প বলা হয় তখন, সেই গল্পর ডিজাইনের জায়গা থেকে অনেক বাইরে ওটা ছিল। এটা চতুর্থ মাত্রা মেবি ফার্স্ট দেখছিলাম, তারপর সাইকেলের টানা। তো ওইটা দেখার পর আমার কাছে মনে হয় যে আচ্ছা, এই টাইপের গল্প যদি একজন বলতে পারে, আমিও মেবি আমার আর্ট ফর্মটা আমি বলতে চাই এরকম একটা জায়গায়। তো তখন ওটা 2003, আমি তখন একটা স্ক্রিপ্ট ডেভেলপ করা শুরু করি। আমি তখন ইউনিভার্সিটি 3rd ইয়ারে পড়ি। তারপর আমি এবং আমার বন্ধু মিলে গল্প তৈরি হয় একটা, কিন্তু সেটার জন্য কোনো প্রডিউসার পাই না। তারপরে যাই হোক, আস্তে আস্তে শুরু হয়। সো আমি এটা এত বড় একটা গল্প বলার কারণ হচ্ছে যে এইখানে আমার কোনো দায়বদ্ধতা ছিল না। আমি আসলে আমি যেটা এখন বিশ্বাস করি, আমার টেলিভিশনের প্রতি এই 10 বছর কাজ করার পর আমার একটু দায়বদ্ধতা আছে। আমি এখন এসে মনে করি যে টেলিভিশনের যদি দর্শক মুখ ফুরায় নেয়, তাহলে আমার কষ্ট লাগে। আমার কাছে মনে হয় যে এটা একটা ফর্ম, যেটা আসলে ড্রয়িং রুম পর্যন্ত চলে যায়। এটা ভয়ঙ্কর শক্তিশালী ফর্ম, মানে আমাদের চলচ্চিত্র থেকেও শক্তিশালী। সো ইন্টারন্যাশনাল একটা গণমাধ্যম হিসাবে টেলিভিশন আসলে বড় মানুষের টেস্ট, মানুষের রুচি সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারে। সমাজ রাষ্ট্রকে টেলিভিশন অনেক বেশি নিয়ন্ত্রণ করে। আপনার কাছে চলে আসব। আপনি তো এই পর্যন্ত অনেক নাটক করেছেন, বেশ কিছু অনুষ্ঠানের সাথেও জড়িত আছেন, অনেক অনুষ্ঠানে গিয়েছেনও। তো সবকিছু মিলিয়ে আমরা কি বলতে পারি যে গণমাধ্যমকে আমরা পজিটিভলি আসলে মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছি বা ব্যবহার করতে পেরেছি? আসলে আমি জীবনকে খুব সহজভাবে দেখি এবং পজিটিভলি দেখতে পছন্দ করি। যেটা প্রাচী বলল যে সবসময় মানে ভালো কিছু, খারাপ কিছু না ঘেটে ভালোটাই বলাটা ঠিক। তো সেক্ষেত্রে আমার মনে হয় পজিটিভ তো অবশ্যই আছে, নেগেটিভও আছে, পজিটিভটাই বেশি আছে। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়। আর আমি যখন কাজ করা শুরু করলাম, আমার কাছে প্রথম দিন থেকে, সেটা 2001 সাল 18 সেপ্টেম্বর, তো আমার সেদিন থেকে আমার মনে হয়েছে যে টেলিভিশনটা হলো আমার পরিবারের একজন। এটা হলো যেটা বলল সুমন, যে অনেক বড় একটা শক্তিশালী একটা মাধ্যম, যেটা আমরা সবাই মিলে বসে দেখি, এবং সেখানে এমন কিছু দেয়া যাবে না, দায়বদ্ধতার কথা এসে যায়, যেটা নাকি আমাদের কাউকে উঠে যেতে হয় বা কাউকে সুইচ চেঞ্জ করে ফেলতে হয়। ওটা এমনভাবে, এটা এন্টারটেনমেন্ট মাধ্যম অবশ্যই, আমি মনে করি এটা বিনোদন মাধ্যম অবশ্যই। এবং সেখানে যদি আমরা ভালোবেসে কাজ করি, যত্নবান হই, এবং একা কখনো ভালো কাজ হয় না, সবাইকে মিলেমিশে একটা ভালো কাজ করতে হয়। সেক্ষেত্রে টেলিভিশন একটা শক্তিশালী মাধ্যম, এবং ওখানে রুচিবোধের ব্যাপার থাকে, এবং আমি এমন কিছু করতে পারবো না যেটা নাকি নেগেটিভলি যাবে। আমি চিন্তা করি, আমার চিন্তাভাবনাটা তখন যেমন ছিল যে আমি পজিটিভ কিছু দেব, আমার চিন্তাভাবনা এখনও আছে যে আমি পজিটিভলি কাজ করবো এবং করে যাচ্ছি। চমৎকার। দেশে 26-27টি টেলিভিশন চ্যানেল রয়েছে, এছাড়াও বাইরের অনেক চ্যানেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের মূল্যবোধ বা পারিবারিক মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধ, সেক্ষেত্রে স্টার জলসা বা এরকম যে চ্যানেলগুলো আছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি কিন্তু বিশ্বায়নের যুগে মনে করি যে শুধু টেলিভিশন চ্যানেল বলে কথা না, সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। আমার মনে হয় যে বিশ্বায়নের যুগে সব কিছুই থাকবে, সেই মূল্যবোধের জায়গাটায় আমরা আসলে কেমন করে আমাদের প্রজন্মকে তৈরি করব, সেই পরিকল্পনাটার দায়িত্ব আমাদের। গণমাধ্যমের একটা ভাষা থাকবে, গণমাধ্যম কোন ভাষার নতুন প্রজন্মের সাথে কথা বলবে, পৃথিবীর যে সার্বজনীন বা আধুনিক যে সময়, সেই সময়ের মধ্যে নতুন প্রজন্মের জন্য পরিকল্পনাটা সারা বিশ্বে যেমন থাকবে, তেমনি আমাদের গণমাধ্যমে থাকতে হবে। তাহলে আমার গণমাধ্যম থেকে যদি আমার নতুন প্রজন্ম কমিউনিকেট করতে না পারে, সে তো বাইরের দিকে তাকাবেই। আর পারিবারিক মূল্যবোধের জায়গাটা কিন্তু শুধুমাত্র টেলিভিশন চ্যানেল না, এটা কিন্তু পরিবার থেকে আসবে, একজন মায়ের কাছ থেকে আসবে, বাবার কাছ থেকে আসবে। আমাদের আগে যেমন জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন কি হতো, আমরা সবাই সবার সাথে গল্প করতাম, একসাথে নাস্তা খাওয়া, একসাথে দুপুরের খাবার, সেরকম একটা আচার আচরণ আমাদের ছিল।
আজকের 2017 সালে কটা পরিবার একসাথে খেতে পারে, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার? তো একসাথে আমরা হতেই পারছি না। তো আমার মনে হয় যে শুধুমাত্র পারিবারিক মূল্যবোধের দায়টা আমরা টেলিভিশন চ্যানেলকে বা বাইরের চ্যানেলগুলোকে দিলেই হবে না। সেটা কারণ ওটা হচ্ছে যে আমি যদি বলি যে ওকে প্রাচীদের সাথে অ্যাড করি যে আমাদের বাংলাদেশি চ্যানেল বাদে আমরা কিন্তু অনেক চ্যানেল দেখতে পাচ্ছি এবং যে কেউ চাইলেই কিন্তু সেটা বদলাতে পারে এবং সেই সুযোগটা কিন্তু আমরা রাষ্ট্রই এটা করে দিয়েছে যে আমরা যে কোনো চ্যানেল আমরা দেখতে পাই। তো সেখান থেকে যদি আমরা প্রবলেমটা হচ্ছে আমরা যেখান থেকে কথা বলছি না, সেটা হচ্ছে যে বৈশিষ্ট্য খুব প্রয়োজন। যে আমাদের টেলিভিশনে যদি সম্পর্কের গল্প, প্রেমের গল্প বলা হয়ে থাকে, সেটাও একজন বলবেন। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে এটা বিপদ আছে। কিন্তু আবার যদি কোনো কমপ্লিকেটেড স্টোরি নিয়ে কেউ কাজ করতে চায়, এনিথিং, সেটা পলিটিক্যাল, সেটা হতে পারে আমার অন্য কোনো ইস্যু নিয়ে গল্প, সেটাও বলা থাকতে পারে। এখন আমারটা কেউ দেখছে না, আমার যেমন আমি ফিকশন বানাই না, আমার আশপাশের মানুষ বলে তোর ফিকশন কেউ দেখবে না। তো আমারও তাই মনে হতো যে আমার ফিকশন কেউ দেখে না, এবং সেটা আমার দীর্ঘদিন ছিল যে আমার ফিকশন কেউ দেখে না। তো তাতে আমার বৈশিষ্ট্যটা আমি নষ্ট করি নাই যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এটা বাদ দিয়ে সুন্দর প্রেমের গল্প বলা শুরু করি, তাহলে তো মানুষ দেখবে। তো আমি চেষ্টা করি না, আমার কাছে মনে হয় যে এটাই তো আমি। সো এটাকেই যদি আমি বলি তাহলে এটাই আমার বৈশিষ্ট্য। সো আমাদের যেটা হয় চ্যানেলের, ওই চ্যানেলটা বেটার, ওর এই প্রোগ্রামটা ভালো বিধায় সবাই ওইটাই করা শুরু করলে কিন্তু হবে না। ও ওইটাকে বেস করে হয়তো ওর চ্যানেলটা ডেভেলপ করছে, আপনি আপনারটা করেন, আপনি নতুন কিছু করেন যেটা দেখে আপনার চ্যানেলকে মানুষ দেখবে। সো আমরা যদি বাইরের চ্যানেলের সাথে আমাদের চ্যানেলের তুলনা করি, সেটা আমাদের মানে ভুল হবে। মানে আজও হুমায়ুন আহমেদের গল্প দেখলে আমরা মুগ্ধ হই, এখন সেটার কারণ হচ্ছে ওনার বৈশিষ্ট্য। উনি যেভাবে ডায়লগ স্পেস করছেন আমাদের এখানে, উনি ডায়লগসের জন্য তো খুব ইম্পর্টেন্ট। সো উনি কিন্তু ভিজুয়ালি আমাদেরকে মুগ্ধ করে নাই। আমি বলতেছি, এটা অন্য কেউ বলতে পারে, আমাকে কখনো উনি মুগ্ধ করেন। উনি আমাকে যেভাবে মুগ্ধ করছেন ওনার ডায়লগসে। সো উনি এত সুন্দর করে ডায়লগস বলছেন ওনার চরিত্র দিয়ে গুলো দিয়ে যে আমি আসলে মুগ্ধ হয়েছি। পাশাপাশি সম্পর্কের গল্পটা বলেছে, যেমন আমার প্রাচী আর সুমনের দুইটা কথা খুব ভালো লেগেছে, যে পারিবারিক বোধটা আসলে আমাদের প্রজন্ম বেড়েই উঠবে আসলে পরিবার থেকে, যেটা প্রাচী বলল সত্যি কথা এটাই, যে সব কিছুই চলবে আসলে আমি কিভাবে চলবো, আমার বাচ্চা কিভাবে চলবে, পড়বে বা দেখবে, সেটা আসলে একদমই আমাদের স্কুলিং সেটা। আর সুমনের একটা কথা খুব ভালো লেগেছে, যে প্রেমের নাটক যে দেখবে সে ওটাই বানাবে, বা সে যেটা বানাচ্ছে সে এটা বানাবে। তো আমার কিন্তু একটা বদনাম আছে যে আমি সবসময় সম্পর্কের গল্প করি বা ভালোবাসার গল্প করি। আমি কিন্তু 17 বছর ধরে আমি আমার স্টাইলটা মেনটেন করেছি। আমাকে অনেকেই টেস্ট চেঞ্জ করতে বলেছিল, বাট আমি আমার জায়গায় ছিলাম। তো আমার যেটা মনে হয়েছে যে বাইরের যে কাজগুলো হয় ওদের তো অনেক বাজেট থাকে, ওরা অনেক সুন্দরভাবে একদম পুরো ওদের মানে নির্মাণটা অনেক বেশি মানে ঝলমল করে আর কি। এখানে একটা কথা একটু বলতে যাচ্ছি, আপনি বাজেটের কথা যেহেতু তুললেন, বাজেট সংকটের কথা আসলে অনেকেই বলে থাকেন। তো সেক্ষেত্রে আমরা কি শুধু আমাদের অনুষ্ঠানের মান নির্মাণের যে কৌশলটা আছে বা যে মানটা নিয়ে আমরা কথা বলি কেবলমাত্র বাজেট সংকটের কারণে? আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, যেটা নাকি সুমন বলেছে, আমার ভালো লাগলো কথাটা শুনে। আসলে স্ট্যান্ড বাজে যে ড্রোন, তারপরে যে আরো কত কিছু আছে না, আসছে যে এখন আমাদের ইলেকট্রনিক্স অনেক কিছু এসছে, ওগুলা দিলেই যে নাটক অনেক ভালো হয়ে যাবে তা কিন্তু না। আসলে মূলটা আসলে যেটা দরকার সেটা হলো স্টোরি, একটা গল্পের উপর কিন্তু মানুষ দাঁড়িয়ে থাকে। হুমায়ুন আহমেদ স্যার কিন্তু আসলেই সত্যি কথা, ওনার ডিরেকশন কিন্তু একদম অনেক বেশি যে তা না, কিন্তু উনি একটা ছোট্ট ডায়লগ, একটা ছোট্ট গল্পটা কেমনভাবে নিয়ে যেতেন আমরা মুগ্ধ হয়ে দেখতাম। গল্পটাই আসলে আসল। আমরা মেকাররা যদি আমরা গল্পের প্রতি একটা মানবিক গল্প এবং সম্পর্ক পরিবারের মধ্যে সেই মানুষগুলো কেমন করে রিয়্যাক্ট করছে সেই গল্পটা সাধারণ মানুষের কাছে প্রেজেন্ট করতেন, এবং সাধারণ মানুষ সেটাকে কানেক্ট করতে পারতো, কারণ সাধারণ মানুষ নিজেকেই দেখতে পেত। মানুষের আসলে চাহিদার কথা বিবেচনা করেই হয়তো গল্পটার আমি তৈরিটা হয়েছে। একটু যুক্ত করতে চাই, যেমন রোজার মাস আসলে আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সব চ্যানেলে একটা প্রতিযোগিতা থাকে খাবারের, মানে রোজা মানে কিন্তু শুধু খাবার নয়। তো রোজার মাসে খাবারের উল্টা হওয়ার কথা, সংযম, মানে এই যে মানে রোজার যে আরো বিষয়গুলো আছে, তো গণমাধ্যমে যদি সেই বিষয়গুলোকে আমাদের প্রজন্মের সাথে কানেক্ট করে দিতে পারে, প্রচার করা যেত, আমার মনে হয় বেটার আর কি। এবং আরেকটা জিনিস যেটা বাজেট, এরকমই কিন্তু আছে যে অনেক বাজেট ভুল মানুষের দিকে চলে যায়। কথা বলবো, তবে একটা ছোট একটা বিরতি নিতে হচ্ছে। বোকা বাক্সের আড্ডাখানে আমরা আবারও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি বোকা বাক্সের আড্ডাখানায়। আমরা যে গল্পে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। আমরা বাজেট সংকট নানান ইস্যু নিয়ে কথা বলছিলাম। বাজেটের কথা যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি যখন কাজ করতে যাই বা আমার থেকে সুমন বা রোকেয়াও কাজ করে, আমরা তো একসাথেই কাজ করি, সবাই সবার কলিগ। তো দেখা যায় যে আমরা কাজ করতে গিয়ে একটা টাইট বাজেট পাচ্ছি, ধরেন আরেকজন একটা অনেক বিগ বাজেট চাচ্ছে, যে নাকি অত ভালো জানে না। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি বলছি না যে আমি অনেক জানি, সেটা না। মোটামুটি চলার জন্য, মোটামুটি একটা ভালো নাটক করার জন্য যদি অতটুকু বাজেট পাই, কারণ আমরা হলো ভালোবেসে কাজ করি, আমরা কিন্তু ব্যবসা করি না। আবার অনেকে আছে যে অনেক বাজেট পাচ্ছে কিন্তু সে খুব ব্যবসাটাকে তার কাছে অনেক বেশি বড় মনে করে দেখছে। সো বাজেট আসলে বিষয়, আবার বিষয়ও না। অনেক বাজেট দিয়েও অনেকে নাটক করছে কিন্তু ভালো করতে পারছে না। আবার আমাদের মতো কিছু মেকার আছে যারা কাজটা ভালোবাসে, জানে বোঝে, তারা যদি একটা বাজেট ঠিক মতো পায় তাহলে কিন্তু তারা আরো মানে ভালো করতে খুশি হয়ে কাজটা করতে হয় না, যে একটা কাজ করে প্রাণে একটা খুশি লাগে, আনন্দ লাগে, সে কাজটা খুব আনন্দ নিয়ে করতে পারে। এবং আমার মনে হয় চ্যানেলের উচিত ঠিক মানুষকে ঠিক বাজেটটা দেয়া। এটা আমি একদম আমার মন থেকে আমি সত্যি কথাটা বললাম। এখানে একটা প্রশ্ন আছে রোকেয়া প্রাচী, আপনার কাছে যাচ্ছি। আসলে আমরা দেখা যায় বাংলাদেশের গণমাধ্যম বা বাইরের গণমাধ্যমের সাথে যদি একটা তুলনা করি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে পাশ্চাত্যের উপরে আসলে বেশি ঝুঁকে পড়ছে। তো কি আছে সেখানে? বাইরেরটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি কেন? বাংলাদেশের সবকিছুকে কেন গ্রহণ করছে না? না আমরা এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন টেলিভিশন শুধু আমাদের দর্শকরা বাইরের টেলিভিশন দেখে, তখন আমরা হতাশ হচ্ছি। আপনি শপিং মলে গেলে তো আপনি বাইরের জিনিসই দেখবেন অনেক বেশি, বাংলাদেশের জিনিস কত %? আপনি কাঁচা বাজারে যাবেন, বাইরের জিনিস আছে, আপনি যেখানে যান আপনি তো বাইরের জিনিস সাথে আপনাকে পাল্লা দিতেই হবে। তাহলে শুধু গণমাধ্যম আমাদের টেলিভিশন না দেখে বাইরের টেলিভিশন দেখছে, এটাতে আসলে হতাশ হবার কিছু নেই। চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেই তো হয়। আমরা আমাদের গণমাধ্যমকে ঢেলে সাজাচ্ছি না, আমরা কিন্তু একই কথা বারবার বলছি, অনেক বছর ধরে বলছি। আমাদের দর্শক বাইরের চ্যানেল দেখছে, বাইরের দিকে ঝুঁকে পড়ছে। এখন আমার মেয়ে যে জিনিসটা দেখতে চায়, ও যেখানে পড়ে বা আমাদের বাচ্চারা যে পড়ে বা ওদের যে এখন আধুনিক সময়, ওরা যে বিশ্বকে দেখছে, সেই বিশ্বমানের অনুষ্ঠান আমাদের চ্যানেলে থাকলে সে সেটা ফেলে কেন অন্য চ্যানেলে যাবে? আপনি যদি বাজারে গিয়ে আপনার টেস্টের জিনিসটা না পান, আপনি কি টেস্টের নিচের জিনিসটা কিনবেন? এটা তো মানুষের সহজাত প্রবৃত্তি, তাই না? দর্শকের চোখ কান এখন অনেক স্মার্ট হয়ে গেছে। দর্শক এখন এগোরা মিনাবাজার স্বপ্নে গিয়ে শপিং করে। দর্শক এখন প্রত্যেকটা জিনিস নিয়ে বোঝে, ইন্টারনেটে সব জায়গায় যায়, গুগল সার্চ করতে শিখে গেছে, লোকেশন ম্যাপ দিয়ে রাস্তা চিনে ফেলে। কাজে সেই দর্শককে যখন আপনি আপনার কাছে আনতে চাইবেন, তাহলে আপনার দর্শকরা আসলে বোকা না। দর্শক কখনোই বোকা না। দর্শক তো সারা পৃথিবী থেকে, এই কারণে তারা ভালো আমাদের দর্শকরা শুধু তো দর্শক বাংলাদেশের দর্শক কেন ভাবেন, আপনি প্রবাসীদের চিন্তা করেন। তো সেই দর্শকের জন্য সময়োপযোগী নতুন প্রজন্মের জন্য সেই আধুনিক মনস্ক অনুষ্ঠান নির্মাণ করতে হবে। তো আমাদের বাচ্চারা কত দেখবে এক রান্নার প্রোগ্রাম, আমাদের বাচ্চারা আর কত দেখবে একই জিনিস। এক চ্যানেল হিট হলো তো আরেক চ্যানেল সেটা করছে। আসেন আমরা আমাদের বাচ্চারা কি চায়, দর্শকরা কি চায়, নতুন মানুষরা কি চায়। কিন্তু আমার একটু কথা আছে আমি কিন্তু ডোরেমনের বিপক্ষে কোনো কথা বলতে চাই না, পক্ষে বলতে চাই না। ডোরেমন গল্পটা অনেক বছর হয়ে গেছে, একই গল্প, একই সমালোচনা কিন্তু প্রতি বছর আমরা, কিন্তু কোনো উন্নতি কি ঘটছে আসলে? শুধু কি আলোচনাই হয়ে যাচ্ছে? আমরা ডোরেমনকে প্রতিপক্ষ না করে আমাদের সময়টা বারবার চলে যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি সেই গল্প ফেলে দেই না। আমি শুরুতেই বলেছি, আসেন আমাদের ব্যর্থতা গল্প ছেড়ে দেই। আজকে নিউজ 24 এর 1 বছর পূর্তি, আমরা পরবর্তী পরিকল্পনা করি। আমাদের প্রত্যেকটা চ্যানেলে কিন্তু অনেক লম্বা সময় জার্নির ইতিহাস, আমরা কিন্তু নতুন পরিকল্পনা করে প্রত্যেক বছর আমি মনে করি যে কোনো পরিকল্পনা কিন্তু হয়নি। কিন্তু আমি আশাবাদী যে কথা না, আমি একটু বলি, চয়নিকা যে কথাটা বলছিলেন আপনি, যে বাজেটের কথা, কাকে কত দেবে, কাকে কত দেয়া না। আজকে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটটা কোথায় দাঁড়িয়ে আছে, আপনি নাটক ভুলেই যান। আজকে আমাদের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটটা যেখানে দাঁড়িয়ে আছে তার সাথে সামঞ্জস্য রেখে নাটকের বাজেটটা করলেই হয়। আজকে অর্থনৈতিক অবস্থাটা যেখানে দাঁড়িয়ে আছে, নাটকের বাজেট তো সেখানে নেই, তার থেকে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এখানে আমি এই জিনিসগুলোকে আধুনিক করলে সুমনের কাছে যেতে চাচ্ছি। আপনার কি মনে হয়, আপনাদের মতন তরুণ মেধাবী যারা আছেন তাদেরকে আসলে কিভাবে টেলিভিশনগুলো বা গণমাধ্যম কিভাবে কাজে লাগাতে পারে? কাজে লাগাচ্ছে নিশ্চয়ই। আমার একটা কোয়েরি আছে, সেটা হচ্ছে এরকম যে আমার যারা প্রিয়, যদি বলি এখন যে তরুণ যারা আমার পরের জেনারেশন,
যাদের কাজ দেখে আমি মুগ্ধ হই কিংবা যাদের কাজ আমার ভালো লাগে তারা কেউ টেলিভিশনে কাজ করতে চায় না। এর মধ্যে আমি কয়েকজনের নাম বলতে পারি, কিন্তু না বলি কারণ দু একজনের নাম ইয়া হয়ে যাবে। তো তারা কেউ, আমার এক পরিচিত একজন, উনি ও খুব ভালো, সাদ, ও অলরেডি সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে ওর ফিল্ম অ্যাওয়ার্ড হয়েছে। তো ওর জীবনে একটাই ফিকশন বানিয়েছিল টেলিভিশনের জন্য। তো ওর কথা আমি স্পেসিফিকলি বললাম, আমি আরও অনেকের নাম বলতে পারি। তো ওনারা কেউই টেলিভিশনের জন্য কাজ করতে আগ্রহী না। এটা কিন্তু ব্যর্থতা আমাদের। এর কেন ব্যর্থতা আমি বলি, আমি কিন্তু টেলিভিশনে কাজ করতে আসিনি। মানে এটা যদি বলি তাহলে এটা খুব বাজে শোনায়, কিন্তু সত্যি আমি টেলিভিশনে, আমি ক্ষমা চাই বলতেছি, আমি টেলিভিশনে কাজ করার জন্য আমি আসি। আমার ইচ্ছা, আমি শুধু যদি এখানে থ্যাঙ্কস দিই তাহলে আতিক ভাই, কারণ আতিক ভাইয়ের ফিকশন দেখে আমার মনে হয়েছে যে ফাইন, তাহলে তো টেলিভিশনেও বলা যায়, তাহলে ওয়াই নট আমি টেলিভিশনে আমার স্টোরিটা বলি। বাট আমি তো এফডিসিতে কাজ করতে যেতে পারতাম, মানে আমি আমার ফিল্ম নিয়েই শুরু করতে পারতাম, বাট সেটা কিন্তু শুরু হয় না, তা করা হয়নি বিকজ অফ এফডিসি কিংবা ওখানকার যে ঘরানা সেটা আমাকে টানে নেই। আমি যখন তরুণ, আমাকে মনে হয় না যে আমি ওখানে যে আমার ছবিটা বানাই। সো এখন যে সব তরুণ, ওরা মনে করে যে ওর ছবিটা ও ওয়েবে ছাড়বে, ও ওয়েব কন্টেন্ট হিসাবে ওর ছবিটা, ও শর্ট ফিল্ম বানালে সেখানে করবে। কোনো একজন টেলিভিশন কর্তৃপক্ষ যদি আপনাকে বলে যে শিশুদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেন, তাহলে সেক্ষেত্রে কি আপনি প্রোগ্রামটি করবেন না? আপনার কি নিজে থেকে কি কোনো দায়বোধ করবেন না? ওই যে বললাম যে আমি দায়বদ্ধতা আছে বিধায় আমি এখানে এসে বসে কথা বলছি। যদি না থাকতো তাহলে আমি বলতাম যে না, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। এই 10 বছর কাজ করার পর আমার মনে হয় যে টেলিভিশন এখনো অনেক শক্তিশালী একটা মাধ্যম, এবং এটাই যে আমাদের হাতের কাছে ইউটিউব চলে আসার পরেও আমরা নানা কিছু দেখার পরেও টেলিভিশন দেখি। এখন এই যে টেলিভিশনটা যে আমাদের ড্রয়িং রুমে থাকে, প্রত্যেকের বাড়িতে যে থাকে, সো ওটা তো দিন শেষে শক্তিশালী। এখন আমি মনে করব যে শহরের উচ্চ মধ্যবিত্তরা ছাড়া বাকি সবাই আমার মনে হয় টেলিভিশন দেখেন। আমি কিন্তু কথা বলি, গ্রামের চায়ের দোকানে টেলিভিশনটা চলে, লোকজন চা খেতে খেতে টেলিভিশনটা দেখে। এখন বিষয়টা আমি একটু কথা বলি, টেলিভিশনটাকে শক্তিশালী করা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো অবশ্যই মানুষ নাটক দেখে। আমি যেটা বলতে যাচ্ছি, হয়তো যখন চ্যানেলে নাটকটা যায় তখন হয়তো অনেক বিজ্ঞাপন থাকে, সে সুইচ করে ফেলে, কিন্তু দেখে কারণে যে ইউটিউবে কিন্তু সেই মানুষগুলো লাখ লাখ মানুষ কিন্তু ভিউয়ার্স হচ্ছে, মানুষ কিন্তু নাটক দেখে। এবং এখন কিন্তু যে নতুন প্রজন্ম বলেন বা যে প্রোগ্রাম, এখন কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে। যেমন নতুন প্রজন্ম খুব ভালো কিছু নির্মাতা আছে, কিছু রাইটার আছে, তারা খুবই ভালো কাজ করছে, ওদের কাজ দেখে মুগ্ধ হই। আমি কয়েকজনের নাম বলতে পারবো, আমার বান্নার কাজ ভালো লাগে, আমার গৌতম করির কাজ ভালো লাগে, আরিয়ান নামে একটা ছেলে আছে, সে খুব ভালো কাজ করছে। আমি নিজে ওদেরকে ফোন করে বলি যে তোমাদের কাজ খুব সুন্দর, ওদের থেকে আমিও শিখি। এখন যে সিস্টেমটা হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি পজিটিভের দলে, আমি আশাবাদীর দলে। এখন যেমন একটা গল্প দেয়, প্রোগ্রাম সিলেক্ট করছে কোন গল্পটা ভালো, কে কে আর্টিস্ট। এবার আমি দেখলাম ঈদে যে কাজ শুরু হলো, দেখতে খুব সিস্টেম হইতে হচ্ছে। আমার মনে হয় যে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা যদি ভালো কাজ করতে পারি এবং এরকম যদি একটা পরামর্শ থেকে কাজটা করি, আমার মনে হয় মানুষ আবার নাটক দেখবে। একটা সময় ছিল, আপনার কাছে আসবো, একটা সময় ছিল আসলে অনেক অনুষ্ঠান এমন হতো, বাইরের থেকে আমদানি করা বিভিন্ন অনুষ্ঠান হতো, যেগুলো দেখার জন্য আমরা আসলে মুখিয়ে থাকতাম। হ্যাঁ, রবিন হুড আছে, তার মধ্যে ম্যাকগাইভার আছে, হ্যাঁ, $6 মিলিয়ন আছে, এরকম অনেক অনুষ্ঠান আছে। বাংলাদেশ টেলিভিশনে সেখানে আমরা সেই অপেক্ষাটা করি, কোন একটা অনুষ্ঠান দেখার জন্য কি আসলে আমরা ওই অপেক্ষাটা করি? আপনার কি মনে হয়? আসলে অপেক্ষা না করাটা আমি মনে করি না খুব নেগেটিভ কিছু। আমাদের জীবনযাত্রা পাল্টে গেছে, আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, অনেক কাজের মধ্যে থাকি, হয়তো অপেক্ষাটা সেরকম থাকে না। কিন্তু আমার কেন জানি মনে হয়, আমি মানে আমার তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলছি, সাধারণ মানুষ টেলিভিশন নিয়ে এখনও সিরিয়াস। যদি সাধারণ মানুষ টেলিভিশন নিয়ে সিরিয়াস না হতো, এখনও আমাদের গ্রামেগঞ্জের মানুষ দেখলে জিজ্ঞেস করতো, আপা আপনি অনেকদিন নাটক করেন না। সবাই টেলিভিশন মাধ্যমকে আরো অনেক বেশি শক্তিশালী দেখতে চাই, সে কারণে ব্যর্থতার গল্পটাকে পেছনে ফেলতে চায়, সফলতাটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চায়। সে কারণেই কিন্তু এত মানুষের এত আয়োজন, এত কথাবার্তা, এত সংগঠনগুলো নিজেরা সংগঠিত হয়েছে। সবকিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, নতুন করে শিল্পী সমিতি একত্রিত হয়েছে, প্রোডিউসার অ্যাসোসিয়েশন একত্রিত হয়েছে, ডিরেক্টরস গিল্ড একত্রিত হয়েছে, কলাকুশলীদের যে অর্গানাইজেশন তারা একত্রিত হয়েছে। এই একত্রিত হওয়ার উদ্দেশ্য কি? একটাই, আমাদের যে জায়গা, আমাদের যে প্রফেশন, আমরা যার যার জায়গায় থেকে সুন্দর কিছু করতে চাই, ভালো কিছু। এবং এই ভালো কিছু কোথায় করব? আমরা গণমাধ্যমে করব, টেলিভিশনে এসে করব। হ্যাঁ, সেই প্রত্যাশাটা আসলে আমাদের সবার আছে। হ্যাঁ, এই যুগে আসলে সমস্ত পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। তবে এই নিয়ে আমরা আরো কথা বলবো, একটা ছোট বিরতি নিতে হচ্ছে। বোকা বাক্সের আড্ডাখানায় চলে যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে, সাথে থাকুন।
সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি বোকা বাক্সের আড্ডাখানায়। আমরা যে আলোচনাতে ছিলাম আমরা সেখানে ফিরে যাব, তবে তার আগে আরেকটু কোশ্চেন আছে আমার, একটু জানার আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, ওই যে প্রাচী বলছিল যে আপনি বলছিলেন বারবার বিদেশি অনুষ্ঠানের কথা। আমরা কিন্তু অনেক আগে থেকে দেখে আসছি, আলিফ লায়লা অনেক কিছুই কিন্তু ছিল আগে থেকে। আমাদের আন্দোলনটা কিন্তু বিদেশি অনুষ্ঠান এই জন্য না, আমাদের আন্দোলনটা ছিল যে আমাদের পিক টাইমে নাটকগুলো বাদ দিয়ে বিদেশি অনুষ্ঠান না টানা কিন্তু থাকুক এটা, বাট পিক টাইমে যে আমার 5টা চ্যানেল যদি ওই পিক টাইমে 5টাই বিদেশি অনুষ্ঠান দেয়, তাহলে কি হচ্ছে? 5 জন ডিরেক্টরের কাজ চলে যাচ্ছে। কিন্তু কেন দিচ্ছে? টেলিভিশন চ্যানেল কি কখন চালাবে কোন প্রোডাকশন, সেখানে একজন শিল্পী বা কলাকুশলী বা নির্মাতা হিসেবে আমি সেখানে হস্তক্ষেপ করতে আগ্রহী নাই। আমার কথা হচ্ছে যে টেলিভিশন চ্যানেলকে দিক নির্দেশনা না দিয়ে যে আপনি কখন কি চালাবেন, তার চেয়ে অনেক বেশি বেটার হচ্ছে একসাথে বসে পরিকল্পনা করা, যে আমাদের যে অনুষ্ঠানগুলো আছে সেইগুলো নির্মাণের ক্ষেত্রে, সেগুলো নির্মাণ শৈলীর ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে যদি আমরা যুগোপযোগী এবং দর্শক কি চায় সেই রকমের গবেষণাটা থাকে। আমাদের অনুষ্ঠানের পেছনে খুব বেশি গবেষণা থাকে। মেজবাহুর রহমান সুমন, আপনার কাছে আসবো। এখন দেখা যায় যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে আসলে বিজ্ঞাপন বিরতিটা এত বেশি কাজ করে, এটা বলবো যে হ্যাঁ ব্যবসায়িক জায়গাতে আসলে এটা দরকারও আছে। আপনি নিজেও আসলে বিজ্ঞাপন বানান, তো আসলে দর্শক কিন্তু দেখা যাচ্ছে কি যে বিজ্ঞাপনের চাপেই আসলে তারা দেখতে খুব বেশি বলতে পারবো না, বিজ্ঞাপনের সমস্যা হবে। তো সেই বিষয়টাতে কি গণমাধ্যমের কোনো দায় নাই? এই জায়গাটাতে আপনার কি মত? এটা তো টেলিভিশন চ্যানেলের সাথে বিজ্ঞাপন সংস্থার ডিল, আমি যতটুকু বুঝি আর কি, যে আপাত দৃষ্টিতে যে একটা টেলিভিশন চ্যানেল তার ফিকশনটা কি দামে বিক্রি করবে বিজ্ঞাপন সংস্থার কাছে, সেইটার ডিল। এখানে কিন্তু নির্মাতা এবং কলাকুশলী কিছু করার নেই, বিকজ অফ আপনাদের একটা যে অনুষ্ঠানটা হয়তো আপনি একটা অনুষ্ঠান তৈরি করছেন, সেটার জন্য ভয়ঙ্কর সমস্যা। কারণ হচ্ছে আমি আমার ফিকশনের মধ্যে যদি আমি বিজ্ঞাপন দেখি, আমার তো বিরক্ত লাগে। আমি আমার ঈদে যতবার আমার ফিকশন গেছে, আমি লাস্ট 5-6 বছর কোনো ফিকশন বানাই না, অনেক দীর্ঘদিন, কিন্তু আমার লাস্ট টাইম যতবার আমার ফিকশন টেলিভিশনে গেছে এবং প্রত্যেকবারই যখন দেখি যে 20 মিনিটস 15 মিনিটস, তো আমি নিজেই দেখতে পারি নাই অনেক আমার নিজের ফিকশন। সো এটা তো ডিফিকাল্ট, মানে এটার অবশ্যই আমার কাছে মনে হয় এটা করণীয় আছে। আর একটা ডিজাইনের ব্যাপারে যেটা আমি বলতে পারি যে আমাদের টেলিভিশন চ্যানেল, প্রাচীতি যেটা বলছিল, আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি দীর্ঘদিন বিজ্ঞাপন করছি, লাস্ট 6 ইয়ার্স। সো আমি যেখান থেকে ফিল করি যে একটা বিজ্ঞাপন সংস্থা, ওরা আমাদেরকে যখন একটা আইডিয়া দেয়, তো সেই আইডিয়াটার জন্য ওদের একটা ক্রিয়েটিভ টিম থাকে যারা সেই আইডিয়াটা সারাক্ষণ ডেভেলপ করতে থাকে। আমরা যে সেই আইডিয়াটাকে হয়তো আমাদের মতো করে আবার একটা ডিল করি, কিন্তু এখানে কি 2বার এটা জিনিসটাকে একটা গল্পকে করা হয়। আমি এটাকে বিজ্ঞাপনকে মহিমান্বিত করার জন্য বলতেছি না, আমি বলতেছি যে টেলিভিশন চ্যানেলকে এটা শেখার জন্য যে আমি জানি না, আমি ঠিক জানি না, কিন্তু আমি একটু জাস্ট ছুড়ে দিচ্ছি যে টেলিভিশন চ্যানেলকে এরকম একটা টিম আছে যে 8-10 জন কাজ করেন, যারা আসলে কোনো প্রোগ্রাম বানাবেন না, যারা ক্রিয়েটিভলি কাজ করবেন, যারা কন্টেন্ট তৈরি করবেন। যে একজন নাট্য নির্মাতা, সে সারা বছর যদি নাটক বানায়, আমি যদি সারা বছর বিজ্ঞাপন করি, আমি কিন্তু বোর হয়ে যাব, আমার কিন্তু বোরিং লাগবে একটা টাইমে, যে আমি প্রতিদিন বিজ্ঞাপন বানাচ্ছি। সো আমি তখন ফিকশন বানাতে আমার তখন ভালো লাগবে আমার। সো একজন ক্রিয়েটিভ সোল, সে কিন্তু নানা কিছু বানাতে চায়, নির্মাণ করতে চায়। সো আমি বললাম যে সেরকম যদি একটা ক্রিয়েটিভ টিম থাকে এখানে, তারা একটা প্রোগ্রাম ডিজাইন করলো এবং সেখানে আসলে একটু ফিকশন আছে, একটু প্রোগ্রামের কোনো একটা আদল আছে, কিংবা অন্য কোনো ব্যাপার আছে, আমি জানি না। তো এরকম 3-4টা মিশ্রণে একটা জিনিস, সেটা কি কোনো নির্মাতাকে এসে বলা হয়েছে যে আপনারা এরকম একটা জিনিস আমাদেরকে বানিয়ে দেন, যে এইটা আমাদেরই তরুণদেরকে, আজকে যারা তরুণ তাদের জন্য কি আমরা কোনো কিছু বানাই, যে আজকে যে ইউনিভার্সিটিতে পড়ছে কিংবা আজকে যে কলেজে পড়ছে সে দেখবে। আমি টেলিভিশন চ্যানেল খুললে কখনো আমি দেখি না যে একটা ইয়াং যে ছেলেটা, কিংবা আজকে যে ইউনিভার্সিটিতে যে ছেলেটা পড়ছে, মেয়েটা পড়ছে, ওর জন্য কোনো প্রোগ্রাম আমি টেলিভিশনে সত্যি দেখি না। সো এটার জন্য তো একটা ক্রিয়েটিভ টিম দরকার, যে এটা রেডি করে দিবে। সো একটা টেলিভিশন চ্যানেল সবচেয়ে ইম্পর্টেন্ট, সব আছে, ক্যামেরা আছে, বিশাল স্টুডিও আছে, বিশাল সেটআপ আছে, কিন্তু 4 জন মাথা লাগবে, যে আর মগজ দিয়ে একটা নতুন কিছু বের হবে, সেইটা দিয়ে সেই টেলিভিশন চ্যানেল আইডেন্টিটি তৈরি হবে। কারণ বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। আজকে উনি চয়নদীপ্তা এখানে বসে আছেন, প্রত্যেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমাদের যত নির্মাতা আছেন, ফারুকি ভাই এক ধরনের নির্মাণ করেন, আবার আতিক ভাই এক ধরনের নির্মাণ করেন, আমি এক ধরনের নির্মাণ করি, অমিতাভ ভাই এক ধরনের নির্মাণ করেন। সো প্রত্যেকে কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে। এখন যারা বৈশিষ্ট্যহীন হয়ে পড়ে, তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা চিনতে পারি না। সো যদি চিনতে চাই, তাহলে আমাকে বৈশিষ্ট্যপূর্ণ করতে হবে। তাহলে আমি বলবো যে চ্যানেলের একটা আইডেন্টিটি দরকার, যে ও তাহলে ওর একজন রিসার্চ করার মতো 5টা মেধা দরকার, যে এই কোনো কিছু করবে না, যে আসলে শুধু চ্যানেলে বসে এই টেলিভিশন চ্যানেল কি চায়, তাদের উদ্দেশ্য কি,
সবাইকে যদি আমি খুশি করতে চাই তাহলে আমি পারবো না। আমি যদি আমার টেলিভিশন ফিকশন দিয়ে সবাইকে খুশি করতে চাইতাম তাহলে নিজে আমি যে কাজটা করি আরেকটা বিষয় একটু কথা বলা, সেটা হচ্ছে যে আমরা নিজেরা যারা আছি, মানে গণমাধ্যমের সাথে যুক্ত যারা আছি, হ্যাঁ, কলা কুশলীদের ভালোবাসা প্লাস দর্শকদের ভালোবাসা নিয়েই কিন্তু আসলে আমাদের পথ চলা, তাই না? সেই পথ চলাতে ইদানিংকালে অনেক সময় দেখা যাচ্ছে যে তরুণ নির্মাতা যারা আছেন তারা আসলে সিনিয়রদেরকে যথাযথভাবে সম্মান করছেন না বা কটূক্তি করছেন, অনেকভাবে অবজ্ঞাও করছেন। তো এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি আসলে, আপনার কি মত চয়নিকা চৌধুরী? ওই যে বললাম ব্যাকগ্রাউন্ড, আসলে আমরা শিখে আসছি একরকম। এখনো যে এমনও হয় যে টিভিতে হয়তো সিনিয়র কাউকে দেখলাম, হয়তো অবচেতন মনে দাঁড়িয়ে যাই, এটা কিন্তু হয়। মানে বসে আছি সবাই, কেউ আসলো দাঁড়িয়ে যাই, মানে এটা ফ্যামিলি থেকে শেখা। হয়তো এই প্রজন্ম হয়তো বেশি স্মার্ট, ওরা হয়তো এটাকে জানি না। আসলে আমারও মাঝে মাঝে অনেক খারাপ লাগে যখন দেখি যে অনেক সিনিয়র বসে আছে, কিন্তু সিনিয়র দাঁড়িয়ে আছে কিন্তু জুনিয়ররা বসে আছে। একবার একটা এরকম হয়েছিল, কক্সবাজারে একটা শুটিং করতে গিয়েছিলাম, সব জুনিয়ররা বসে আছে, তো আমি শুটিংটা করে এসেছিলাম। তো দেখলাম যে শহীদুজ্জামান সেলিম আনিসুর রহমান মিলন উঠে বললো, দিদি আপনি বসেন, বাট ওরা কিন্তু বসেই থাকলো। তো এখান থেকে যদি ওরা একটু শেখে, আমি জানি না আসলে, মানে এই জিনিসগুলো আসলে দেখা যায়, আমার তখন খুব খারাপ লাগে, মনে হয় যে এগুলো আসলে ঠিকঠাক হওয়া উচিত। আর একটা প্রশ্ন আছে, আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে এখনকার তরুণ নির্মাতা যারা আছেন তারা নাকি এক্সপেরিমেন্টাল কাজ করছেন, হ্যাঁ, তো এই জায়গাটাতে আপনার কি মত? আমি তো মনে করি যে এটা সাংঘাতিক ভালো, আমি তো বাহবা দেই যে এক্সপেরিমেন্ট করতে চায় আমাদের তরুণ নির্মাতারা, এটা তো অনেক সাহসের ব্যাপার। এক্সপেরিমেন্টটা যদি অনবরতভাবে চলতেই থাকে আমি তো একদম মানে আমার কাজের জায়গায় হচ্ছে নতুন প্রজন্ম, শিশু, ইয়াংদের নিয়ে, সেই কারণে তরুণ নির্মাতারা যখন এক্সপেরিমেন্ট করে আমার কাছে মনে হয় যে হতে পারে ভুল, কাজ করলেই কিন্তু ভুল হবে, মানে ভুল হবে দেখে কাজ করবে না, এটা কিন্তু খুবই অন্যায়। এক্সপেরিমেন্ট কোনটা বলছেন? মানে এখন হয় কি যে না, আমার কথা হচ্ছে একটা ছেলে কাজ শুরু করলো, সে তার মতো করে করতে গিয়ে সে হয়তো কাজটা ফেল করলো, হতে পারে প্রথম কাজ ফেল করতে পারে, সেকেন্ড কাজ ফেল করতে পারে, প্রথম কাজে সে সত্যজিৎ রায়ের জায়গায় যেতে পারবে না, তার মানে এই না যে সে, মানে একটা ছেলে কাজ করছে, আমার মনে হয় সেটাকেও আমাদের ইন্সপায়ার করা উচিত। আর কেউ যদি নতুন কোনো ধারা তৈরি করতে চায়, হয়তো একজন তরুণ নতুন ধারা তৈরি করতে গিয়ে ব্যর্থ হতে পারে, দ্বিতীয় একজন তরুণ নতুন ধারা তৈরি করতে গিয়ে সফল হতে পারে, আমার মনে হয় আমাদের উচিত, এটা আমাদের আসলে শুধু অভিনয়ের জায়গায় না বা গণমাধ্যমে না, পারিবারিকভাবেও কিন্তু আমাদের অনেক সময় আমরা বাবা মারাও কি করি, বাচ্চাদের কিছু করতে দেই না, নতুন কিছু করতে দেই না, বা একবার ভুল করলে ধমক দেই। আর যে রেজাল্ট হয়েছে, যারা খারাপ করেছে, আমি সেই বাবা মাদের মানে অনুরোধ করেই বলবো যে যেসব বাচ্চারা খারাপ রেজাল্ট করে, বাবা মারা কিন্তু তাদেরকে বকাঝকা করে। ভুল হতে পারে, খারাপ রেজাল্ট হতে পারে, একজন মানুষ ফেল করতে পারে, বরং গণমাধ্যমের উচিত সেই বাবা মার দায়িত্বের জায়গায় গিয়ে হাতটা বাড়িয়ে দেয়া, যে ছেলেটি চেষ্টা করেছে, পজিটিভলি তাকে একটু বোঝানো। গণমাধ্যমও তো ফেল করতে পারে এক্সপেরিমেন্ট করতে গিয়ে, তাহলে কি গণমাধ্যমকে আমরা ছুঁড়ে ফেলে দিব? না, এক্সপেরিমেন্ট করতে করতে আমরা সবাই আসলে এগিয়ে যাব। কোন এক্সপেরিমেন্ট কাজ করবে না, বাট আরেকটা এক্সপেরিমেন্ট হয়তো তৈরি হয়ে যাবে সেখানের মধ্যে দিয়ে। মানে ওই যে বলো না, আমি খুব বিশ্বাস করি কাজ করলে ভুল হবে, আর ভুল করতে করতে শিখতে হবে। আচ্ছা, আপনার কাছে আসবো আমি, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আসলে গণমাধ্যমের দায়বদ্ধতা বা আমরা যদি সম্ভাবনার কথা বলি, হ্যাঁ, এই মুহূর্তে আসলে আমরা কি সাজেশন দিতে পারি যে কোন জায়গাটাতে একটু ওভারকাম করলে আমরা সেই সম্ভাবনার জায়গাটা আরো বেশি স্ট্রংলি তৈরি করতে পারি বলে আপনার মনে হয়? সবাই মিলে একসাথে যার যার জায়গা থেকে প্রপার করলে কাজটা আসলে ভালো হবে। তখন আসলে আমরা যদি চ্যানেল আমাকে ভালো কাজ দেয়, ভালো বাজেট দেয়, আর্টিস্ট যদি নিজ দায়িত্বে সুন্দর করে অভিনয় করে, প্রপার টাইমে সেটে আসে, আমি যদি আমার নির্মাণটা বাসায় হোমওয়ার্ক করি, স্ক্রিপ্টটা যদি আমি ঠিক মতো পাই, আমি আমার কাজের ধারাটা বললাম, তাহলেই হবে আমি কাজটা খুব গুছিয়ে সুন্দর করে করতে হবে, এবং আমি সম্ভাবনা খুব ভালো দেখতে পাই। কারণ আমি বললাম না যে এবার কাজ করতে গিয়ে দেখলাম ডিফারেন্ট কিছু, সো আমি খুব আশাবাদী দল, এবং আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের নাটকও দর্শক দেখবে। যেমন মাঝে মাঝে আমি একটা ফিল করেছিলাম যে রাত্রে খালি টক শো হয়, তাহলে মানুষ কিভাবে নাটক দেখবে, বাট এখন কিন্তু রাত্রে নাটক হচ্ছে, মানুষ কিন্তু দেখতে বসছে। আপনি এই জায়গাটাতে কি বলতে চান? আমি তো একদম শুরুতেও যে কথা সম্ভাবনা এবং দায়বদ্ধতা, এই জায়গাটাতে আমাদের অপার সম্ভাবনা ছিল, আছে, এবং অপার সম্ভাবনার দেশ হচ্ছে বাংলাদেশ। আর আমাদের গণমাধ্যম খুবই শক্তিশালী, সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। তো সেই জন্য আমার মনে হয় যে শুধু সবাইকে একটু এক করতে হবে, একটা ছাতার নিচে সবাইকে চলে আসতে হবে। এখানে আমরা কেউ কারো প্রতিপক্ষ নই, আমরা সবাই মিলে আসলে আমাদের গণমাধ্যমকে শক্তিশালী করব এবং গণমাধ্যমকে আমাদের সমাজের জন্য, দেশের জন্য কাজে লাগাতে পারবো। টেলিভিশন বোকা বাক্স নয়, টেলিভিশন হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য,
আরেকটা সন্তানের মতো। কাজে তার লালন পালনেও পরিবারের সবাইকে আসলে মনোযোগী হতে হবে একসাথে। হ্যাঁ, আপনার কাছে চলে যাবো মেজবাহুর রহমান সুমন, আপনার কি মত? একই কথা যে টেলিভিশন কিংবা গণমাধ্যম কিংবা আমরা যে মাধ্যমটায় আসলে কাজ করছি, সেই মাধ্যমটা আমার কোনো যে দায় বারবার বলা হচ্ছে, আমি এখানে কোনো দায় দেখি না। মানে আমি বিশ্বাস করি যে যেভাবে কাজ আগাচ্ছে সেটাই আমরা একটু চিন্তিত হতে পারি কখনো কখনো। সেটা হচ্ছে যে আমার একটা ছোট ভাই থাকে, ও যদি কোনো রকম বিপদে যায় আমি চিন্তিত হতে পারি, বাট আমি ওকে সরা দিতে পারি না আমার মগজ থেকে, যে আমি ওকে বাদ দিতে পারি না। সো যেহেতু এই মিডিয়ামের সাথে আমি কাজ করি দীর্ঘদিন, সো এইখানে আমি অনেক সম্ভাবনা দেখি, যেহেতু আমি বিশ্বাস করি যে এটা এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সো এই মাধ্যমে অনেক তরুণরা আগে আসবে, কিন্তু তরুণদেরকে যদি উৎসাহিত করা যায় এখানে আসার, আমি বলতেছি সেই তরুণকে আমার প্রয়োজন, যেই তরুণ এই জায়গাটা পাল্টায় দিতে পারে, যে ক্ষমতা রাখে। এই তরুণের সংখ্যা কিন্তু বেশি না, কিন্তু এই কম সংখ্যক তরুণ যেন এখানে আসতে চায় এবং তারা যেন আসতে পারে, সেই পথটা যেন আমরা এবং তাদের সঠিক ব্যবহারটা যেন খুলে রাখি, যেন ওই তরুণরা চলে আসে, তাহলেই আমরা সম্ভাবনা দেখতে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে। দর্শকদের চাহিদার রুচি আর অনুষ্ঠানের মান বজায় রেখে গণমাধ্যমের প্রত্যেকটি অনুষ্ঠান সাজিয়ে ফেলবে, এটাই আমরা প্রত্যাশা রেখে আজকের বোকা বাক্সের আড্ডাখানা শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।